একটা সময় মানুষ বলতো যে সবাই সমালোচক, কিন্তু প্রকৃত সমালোচনা এবং সেই সৎ এবং চিন্তাশীল ধরনের সমালোচনা এখন মনে হয় যে একটা মুমূর্ষ জায়গা, এবং বিখ্যাত ব্যক্তিদের সাক্ষাৎকারগুলো এখন ভক্তদের মিলন মেলার মতন হয়ে গিয়েছে। সঙ্গীত সাংবাদিকরা শুধুমাত্র একটা ভিন্ন মতামত রাখার জন্য ব্যক্তিগত তথ্য ফাঁসের শিকার হচ্ছেন, এবং আর কোনো এক সময় আমরা নীরবে এই সিদ্ধান্তটা নিয়ে ফেলেছি যে কোনো গান যদি পছন্দ না হয় তার মানে যিনি গানটা তৈরি করেছেন তাকে আমরা ঘৃণা করছি। এবং এই বিষয়টা নিয়ে আমি খানিকটা কথা বলতে চাই আজকে, এবং এই ব্যাপারটা কীভাবে ঘটলো এবং কেন সাম্প্রতিক সময় এই ব্যাপারটা নিয়ে হয়তো সবাই আমরা আলোচনা করছি। এই প্রসঙ্গটা আলোচনা করব আজকে আমাদের চ্যানেলে। আর আগে একজন সঙ্গীত ইউটিউবার, যাকে সবাই সুইফটলজিস্ট হিসেবে চিনি আমরা, তিনি চ্যাপো ব্রাউন এর একটা গান সাবওয়ে নিয়ে খানিকটা পর্যালোচনা করেছিলেন আগের বছর, এবং তিনি বলেছিলেন যে এই গানটা তার কাছে নিরস বলে মনে হয়েছে। এইটুকুই তিনি বলেছিলেন, এবং এটাই হয়ে যায় তার সব থেকে বড় অপরাধ। তার ভক্তরা তার উপরে ঝাঁপিয়ে পড়ে আক্রমণ করতে শুরু করেন, এবং পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠে যখন এই গানের লেখক জাস্টিন ট্রান্টার একটি টিকটকে প্রকাশ্যে বলেন যে কিছু কিছু পুরুষ মনে করেন যে একটি ফোন এবং একটি আলোর বৃত্ত থাকলেই তার সঙ্গে সমালোচক হয়ে যান। সুইফটলজিস্ট ধরে নেন যে এই মন্তব্যটি তার উদ্দেশ্যে করা হয়েছে, এবং সেটা তার জন্যই হোক বা না হোক এই ব্যাপারটা একটা বড় বিস্ফোরণ সৃষ্টি করে, এবং হঠাৎ সবাই একটা বিষয়ে নিয়ে তর্ক করতে শুরু করে যে সঙ্গীত সমালোচকদের আসলে হলোটা কি, এবং ইন্টারনেট কীভাবে আমাদের প্রিয় শিল্পীর সঙ্গে আমাদের সম্পর্ক নষ্ট করে দিল। আমি বেশ কয়েক বছর ধরে সুইফটলজিস্টকে অনুসরণ করছি, এবং সত্যি কথা বলতে আমাদের রুচি একেবারে আলাদা। কোনো অ্যালবামের তার সবচেয়ে অপছন্দের গানটা আমার কাছে সব থেকে প্রিয় গান হতে পারে, এবং সত্যি কথা বলতে এটাই হচ্ছে গিয়ে মূল প্রসঙ্গ। রুচি বলতে এটাই বোঝায়, কিন্তু তিনি অবশ্যই একজন তীক্ষ্ণভাষী পুরুষ, এবং তার কথায় খানিকটা ব্যঙ্গাত্মক ভাব রয়েছে, এবং মানুষ তাকে ফরাজ হোসেনের দ্বিতীয় আবির্ভাবের মতন দেখেন। কিন্তু তার এই সুরটা বাদ দিলে তার বেশিরভাগই মতামত শুধুমাত্র ব্যক্তিগত মতামত, এবং যুক্তিসঙ্গত মতামতের প্রশ্নে আধুনিক সমাজ তাকে ভুল বলে আখ্যা দিয়েছে, এবং প্রতিটা ক্ষেত্রে তাকে নারী বিদ্বেষীও বলা হয়। এবং আমি তাকে শ্রদ্ধা করি একটা সরল কারণের জন্য, তিনি সবার সামনে দাঁড়িয়ে সত্য কথা বলতে প্রস্তুত, এবং এখনকার সময় এটা কেউই করতে রাজি নয়। আর ব্যক্তিগতভাবে বলতে গেলে এটা শুধুমাত্র সঙ্গীতের সমস্যা নয়, নৃত্য সমালোচনা প্রায় অদৃশ্য হয়ে গিয়েছে, চলচ্চিত্র সমালোচকেরা কোনো মতে টিকে রয়েছেন, এবং সঙ্গীতে আপনি সরাসরি দেখতে পাবেন যে এই প্রক্রিয়াটা কীভাবে ধ্বংস হয়ে যাচ্ছে। যে কোনো জনপ্রিয় তারকার সাক্ষাৎকার যদি আপনি এখন দেখেন তাহলে আপনি ব্যাপারটা পুরোপুরি বুঝতে পারবেন, এবং একজন লেখক এই ব্যাপারটাকে 3টে পদ্ধতিতে বর্ণনা করেছেন। তার মতে এই ব্যাপারগুলো খানিকটা ভক্তদের মধ্যে গোপন গল্প, পরস্পরের মধ্যে মায়ার এবং কান্নার অধিবেশন, এবং কথোপকথনের চেয়ে অনুষ্ঠানের মতন বেশি বলে বর্ণনা করেছেন তিনি। এবং এই ব্যাপারটা পুরোপুরি এখন একটা বিনোদন হয়ে গিয়েছে, সাংবাদিকতার কোনো জায়গা এখানে নেই। এবং মজাদার এবং হালকা সাক্ষাৎকারে ব্যক্তিগতভাবে আমি মনে করি না যে কোনো ক্ষতি হয়, এবং সবসময় সেগুলোর একটা বিশেষ জায়গা ছিল আমাদের সমাজে। কিন্তু যেখানে গভীর চিন্তাশীল আলোচনা করার কথা সেখানে একটা বড় শূন্যস্থান তৈরি হয়ে গিয়েছে, এবং সেই গভীর চিন্তাশীল জিনিসের জন্য মানুষ আকাঙ্ক্ষা করছে বর্তমানে। আর সত্যি কথা বলতে কয়েক মাস আগে জনপ্রিয় তারকাদের সাক্ষাৎকার কেন এরকম হয় এই নিয়ে একটা সাবস্ট্যাক প্রকাশিত হয়েছিল, এবং এই সাবস্ট্যাকটা ভীষণভাবে জনপ্রিয় হয়ে পড়ে। এবং আগের বছর যদি আপনাদের মনে থাকে যে নিউ ইয়র্কার সঙ্গীত সমালোচনার মৃত্যু ঘোষণা করে একটা লেখা প্রকাশ করে একটা প্রতিবেদন হিসেবে, এবং মানুষ সৎ কিছু চাইছে এবং তারা অনুভব করছে যে এই ব্যাপারটা হারিয়ে যাচ্ছে, সততার ব্যাপারটা ভীষণভাবে হারিয়ে যাচ্ছে। এবং আমাদের প্রশ্ন হচ্ছে গিয়ে যে সেটা কেন অদৃশ্য হতে বসেছে, এবং কয়েকটা কারণ আমরা আলোচনা করতে পারি এই ব্যাপারটার ইঙ্গিতপূর্ণ দিক হিসেবে। সবচেয়ে বড় কারণগুলোর মধ্যে একটা হচ্ছে কি ভক্ত সংস্কৃতি বা স্ট্যান কালচার। এই ব্যাপারটা হচ্ছে কি এমন ভক্ত কেন্দ্রিক যাদের প্রিয় শিল্পীকে কঠিন প্রশ্ন করলেই তারা যে কোনো ব্যক্তিকে পুড়িয়ে ছাড়খাড় করে দিতে প্রস্তুত। আর ব্যক্তিগতভাবে এটা একটা সত্যিকারের এবং বোধগম্য জায়গা থেকে এসেছে। দশকের পর দশক ধরে বিশেষ করে জনপ্রিয় নারী তারকাদের প্রতি সত্যি অশ্লীল এবং ব্যক্তিগত আক্রমণাত্মক প্রশ্ন করা হতো, এবং সেই যুগ থেকে আমরা সরে আসায় আমি ব্যক্তিগতভাবে মনে করি যে আমরা সঠিক কাজ করেছি। কিন্তু এই দোদুল্যমান জায়গাটা সরাসরি আমাদের কাছে যে ইতিবাচকভাবে ফিরে এসেছে এমনটা নয়। এই অবস্থাটা অনেকটা প্রসারিত হয়ে গিয়েছে, এবং এখন যে কোনো সামান্য প্রশ্ন যেটা যে কোনো জনপ্রিয় শিল্পীকে অস্বস্তিতে ফেলতে পারে সেটাকেও আক্রমণের ব্যাপার হিসেবে গণ্য করা হয়, এবং সমাজ মাধ্যম বিশেষ করে এই জায়গাটাতে ঘি ঢালছে। শিল্পীরা এখন সরাসরি তাদের ভক্তদের সঙ্গে টিকটক বা ইনস্টাগ্রাম লাইভে কথা বলতে পারেন, তাহলে সত্যিকারের সাক্ষাৎকারে বসে ঝুঁকি নেবার কোনো দরকার নেই, এবং তাদের আর
কোনো রকমের সাক্ষাৎকার দেওয়ারই দরকার নেই এবং তার নিরাপদ সাক্ষাৎকারীদের কাছে তাদের সহাবস্থানের জায়গা বেছে নেন গুরুত্বপূর্ণ আলোচনা করার জন্য। এবং এই সবের নিচে রয়েছে একটা ঠান্ডা ব্যবসায়িক সত্য যে প্রকাশনাগুলো নেতিবাচক লেখা ছাপায় তারা সাক্ষাৎকারের সুযোগ হারায় এবং পরবর্তী প্রচ্ছদ হারায় এবং তার পাশাপাশি সম্পর্ক হারায়। তাই এমনকি ভালো সাক্ষাৎকারীরাও শিখে নেন কীভাবে বন্ধুত্বপূর্ণভাবে থাকতে হয়। সাক্ষাৎকারের যে কোনো সুযোগ হয়ে ওঠে একটা বিনোদনের পণ্য এবং এখন আমরা একটা অদ্ভুত জায়গায় পৌঁছে গেছি যেখানে সৎ সমালোচনাকে নিষ্ঠুরতা বলে মনে করা হয় এবং অতিরিক্ত ইতিবাচকতাই একমাত্র সমাজসম্মত আচরণ বলে গণ্য করা হয়। এবং এই জায়গাটাকে সমান করে ফেলার ফলে সবারই ক্ষতি হচ্ছে, ব্যক্তিগতভাবে আমি সেটা মনে করি, এবং শিল্পীদের বেশি ক্ষতি হচ্ছে কারণ সমালোচনার মাধ্যমেই শিল্প একটা প্রেক্ষাপট পায়, প্রতিরোধ পায় এবং বেড়ে ওঠার একটা বিশেষ জায়গা পায়। কিন্তু গত দশকের কোনো এক সময় সমালোচকদের প্রশংসিত শব্দটা চুপিসারে আংশিক জনপ্রিয় বা কখনো কখনো কুখ্যাত শব্দের সমর্থক হয়ে গিয়েছে এবং এই টানাপোড়েন আসলে ইন্টারনেটের চেয়েও বেশি পুরনো। রোলিং স্টোনের প্রথম রক সমালোচক এলেন ওয়েলেস 1969 সালেই এটাকে আসতে দেখেছিলেন এবং তিনি লিখেছিলেন যে রক অ্যান্ড রোলকে কীভাবে উচ্চ সংস্কৃতি গ্রাস করেছে এবং ভক্ত এবং সমালোচক উভয় গুরুতর জিনিসকে শুধু বাণিজ্যিক জিনিস থেকে আলাদা করার চেষ্টা করছে। এবং দশকের পর দশক ধরে ঔপন্যাসিক নিক হর্নবিও এই জায়গাটা নিয়ে কৌতূহলী হয়ে 2001 সালে বসে আমেরিকার সবচেয়ে জনপ্রিয় 10টি অ্যালবাম শোনেন এবং সেগুলো নিয়ে খানিকটা লেখেন। এবং ডেস্টিনি চাইল্ডের গানে তিনি প্রচণ্ডভাবে বিরক্ত হয়েছিলেন এবং পি ডেডির গানে একেবারে বিষাদগ্রস্ত হয়েছিলেন। তখন এমন কথা বলা যেত, কিন্তু এই ব্যাপারটা শুধুমাত্র একটা অনুভূতি নয়, এখন বিভিন্ন সংখ্যায়ও ব্যাপারটা এই পরিবর্তনটা দেখা যায়। এবং 2018 সালে সামাজিক বিজ্ঞানের ব্লগ ডেরা কোলারা মেটাক্রিটিক নামক পর্যালোচনা সংগ্রাহক সাইট থেকে জানায় যে সেই বছরে প্রকাশিত 5-এর মধ্যে 4টিরও বেশি অ্যালবাম স্কোর 100-র মধ্যে অন্তত 70 ছিল। আর সেই সাইট 61 বা তার বেশি স্কোর হলেই সবুজ রং হয়ে যায়, যেটা ভালো বলে গণ্য করা হয়। তাই সঙ্গীত এখন সবুজ একটা সমুদ্রের মধ্যে বিরাজমান, অথচ চলচ্চিত্রের পর্যালোচনার মধ্যে সবকিছুই হলুদ বা মিশ্র বা লাল রঙে পৌঁছাতে একেবারেই সমস্যা হয় না। এবং পিচফোর্ক যারা একসময় তীব্র সমালোচনার জন্য বিখ্যাত ছিল, 2007 সালের পর কোনো অ্যালবাম আর 0 স্কোর পায়নি। 2022 সালে রোলিং স্টোন তাদের বিখ্যাত 5 তারার ব্যবস্থা তুলে নিয়েছিল এবং তার বদলে তারা 2টো নরম প্রশংসাপত্র বসায়, তাৎক্ষণিক ক্লাসিক এবং এটা শোনো। এবং আপনাকে প্রথম সপ্তাহের অ্যালবাম বিক্রির নম্বর ট্র্যাক করতে হবে না, শুধুমাত্র এটা অনুভব করলেই বোঝা যায় যে পরিবর্তনটা কতটা গভীর। এবং গত দশকের শেষের দিকে সমালোচকদের মধ্যে এটা একটা নীরব ঐক্যমত্য তৈরি করেছিল যে যা কিছু মোটামুটি ভালো সেটাই হচ্ছে গিয়ে অসাধারণ। এবং পোস্ট ম্যালোনের অ্যালবাম পেয়েছিল 79, লিল নাস এক্সের অ্যালবাম পেয়েছিল 85 এবং আরিয়ানা গ্রান্ডে বিউথেরার অ্যালবাম পেয়েছিল 86। এবং সত্যি কি অ্যালবামগুলো এতটাই ভালো এবং কোনো কাজই কারোর কাছে খারাপ লাগেনি। এমনকি নেতিবাচক আলোচনাগুলো ক্ষমা প্রার্থনার মতন করে দেখা হতো। লোরের অ্যালবাম এতটাই নিরস ছিল যে তার নিজের ভক্তরাও হতাশ হয়ে পড়েছিল, তবে রোলিং স্টোন তাকে বিনয়ের সঙ্গে 3.5 তারা দিয়ে ছেড়ে দিয়েছিল এবং সেই অ্যালবামের প্রতি সবথেকে তীক্ষ্ণ মন্তব্য এসেছিল লোরের নিজের পক্ষ থেকেই। পরে তিনি জানিয়েছিলেন যে এই পুরো ব্যাপারটাই ছিল একটা ভুল সিদ্ধান্ত। এবার যদি টেইলর অ্যালিসন সুইফটের প্রসঙ্গে একটুখানি আলোচনা করি, টেইলর অ্যালিসন সুইফটের অ্যালবাম পরিষ্কার 76 নম্বর পেয়েছিল এবং সমালোচকেরা প্রায় সবাই একমত ছিল যে এই অ্যালবাম 76 পাওয়ার যোগ্য। আর টেইলর সুইফট, যিনি একসময় সমালোচকদের উত্তরে গান গাইতেন ওয়াই ইউ গটা বি সো মিন উদাহরণ হিসেবে বলা চলে, এখন তিনিও হয়তো প্রশ্ন করেন যে সমালোচকেরা এতটা ভদ্র হয়ে গেলেন কিভাবে। এটা বোঝার জন্য ফিরে যেতে হবে আমাদেরকে 1996 সালে, যখন রায়ান শ্রাইবার তার নিজের পৈতৃক বাড়ি থেকে পিচফোর্ক প্রকাশনা শুরু করেন। তখন তীক্ষ্ণতাই ছিল মূল উদ্দেশ্য। তিনি মনে করতেন মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গীত সাংবাদিকেরা অত্যন্ত ভোতা হয়ে গিয়েছেন আর ইন্টারনেটকে তিনি মনে করতেন একটু কঠোর এবং উপযুক্ত হলে ভালো হতো। এবং এই অদ্ভুত নির্ভুল দশমিক সংখ্যাগুলো হাতের বদলে 6.5 ইচ্ছাকৃতভাবে ঝগড়া বাঁধানোর জন্য এবং আপনাকে চমকে দেওয়ার জন্য এবং এমনকি একটা সংখ্যা দিয়েও আপনাকে কিছু অনুভব করার জন্যই বোধহয় তৈরি করা হয়েছিল। এবং 2004 সালের দিকে এই ব্যাপারটা পুরোপুরি বদলাতে শুরু করে। যারা জোরালো গিটার এবং ঘামঝরা অলসত্বের পুজো করতেন তাদের উপরে রক বাদ নামক একটা তকমা বসানো হয়
হয়, যেটা ছিল এক ধরনের সঙ্গীতীয় পক্ষপাত, এবং তাদের বিরুদ্ধে উঠে আসে জনপ্রিয়বাদ, এবং এটার ধারণা ছিল জনপ্রিয় সঙ্গীত এবং R&B এবং দেশীয় সঙ্গীত বা কান্ট্রি মিউজিক এবং যা কিছু অতিরিক্ত বাণিজ্যিক বলে মনে হচ্ছে সবকিছুই একটা অগোছালো স্বাধীন ব্যান্ডের মতোই গুরুত্ব সহকারে দেখা উচিত। এবং এটা ছিল একটা সত্যিকারের ভালো প্রবণতা, কিন্তু সেটা ভয়ঙ্করভাবে পচে যায়। পিচফর্ক, যারা টেইলর সুইফটকে নিয়ে আলোচনা করতে অস্বীকার করেছিল 10 বছর আগেও, তার প্রতিষ্ঠাতা তার সঙ্গীতকে নিরস এবং অরুচিকর বলে মনে করতেন, এবং 2017 সালে হঠাৎ করে মত বদল করে রেপুটেশন অ্যালবামের পর্যালোচনা শুরু করেন তারা, এবং তারা এই অ্যালবামটাকে দিয়েছিলেন 6.5। এবং এই ব্যাপারটা পুরোপুরি মিলে গিয়েছিল ইন্টারনেট যা পুরস্কৃত করতে শুরু করেছিল তার সঙ্গে। পুরোনো ব্লগে একটা বিপরীতমুখী মতামত জনতা জড়ো করত, কিন্তু সামাজিক যোগাযোগ মাধ্যমে আপনি নেতৃত্ব তখনই পান যখন আপনার অনুসারীরা যে কথাটি প্রকাশ্যে একমত হতে পারে সেটা যদি আপনি বলেন। এবং সংবাদপক্ষগুলো ছোট হয়ে যাওয়ার ফলে পর্যালোচনার এবং সবকিছুর কভার করা সাধারণ সমালোচকদের কাছে সম্ভব হতো না, এবং আপনি বলতে পারেন যেটা একটা ইতিবাচক পক্ষপাত। আর এই মাধ্যমগুলোর ভার্চুয়াল ঘনিষ্ঠতা ধীরে ধীরে কথা বলার এবং সরাসরি কারোর সঙ্গে কথা বলার সীমারেখা মুছে দিয়েছে। এবং 2020 সালে যখন পিচফর্ক হলসিকে 6.5 দেয়, তিনি টুইট করে বলেন যে তিনি আশা করেন যেন যে বেসমেন্ট থেকে তারা পিচফর্ক ওয়েবসাইটটা চালাচ্ছে সেই বেসমেন্টটা যেন ধসে পড়ে। যারা টেইলর সুইফটের সমালোচনা করেছিলেন তারা হুমকি, হয়রানি এবং ব্যক্তিগত তথ্য ফাঁসের শিকার হয়েছেন। টর্চার পোয়েটস ডিপার্টমেন্টের সবচেয়ে নেতিবাচক পর্যালোচনাটি শুরু হয়েছিল এই লাইন দিয়ে, সিলভিয়া প্লাথ এই জন্য চুল্লিতে মাথা ঢোকাননি। এই প্রতিবেদনটা প্রকাশিত হয়েছিল কোনো লেখকের নাম ছাড়াই। কারণটা হচ্ছে গিয়ে যে প্রকাশনা সংস্থাটি লেখককে হিংসার হুমকি থেকে রক্ষা করার চেষ্টা করেছিল, এবং আরেকটা প্রকাশনা নিকি মিনাজের একটা অ্যালবাম নিয়ে পর্যালোচনা করেছিল, এবং সেখানেও লেখকের বা লেখিকার নাম সরিয়ে দেওয়া হয় সেই প্রতিবেদন থেকে, কারণ তার ভক্তরাও ভয়ঙ্করভাবে সক্রিয়। এবং যে ব্যাপারটা আমাকে সব থেকে বেশি ভাবিয়েছে এই প্রসঙ্গটা নিয়ে সেটা হচ্ছে কি জনপ্রিয়বাদ। এবং জনপ্রিয়বাদ শুনতে একটা নিরীহ মজার মতো লাগে বটে, কিন্তু এটার অনেকগুলো দিক রয়েছে এবং একটা নৈতিক বিষয়ে ব্যাপারটা পরিণত হয়েছে। সমালোচনাকে শুধুমাত্র ন্যায় বিচার এবং প্রতিনিধিত্বের লড়াই হিসেবে দেখা হচ্ছে বর্তমানে, এবং এইভাবেই ব্যাপারটাকে সাজানো হচ্ছে। পর্যালোচনাগুলোকে শিল্পীদের আর সঙ্গীতের জন্য প্রশংসা করা হয় না, তারা কি প্রতিনিধিত্ব করছেন সেই ব্যাপারটা নিয়ে আলোচনা করা হচ্ছে বর্তমানে। এবং একবার যখন অমত নৈতিক হয়ে যায় তখন আর বিশুদ্ধ সঙ্গীতের মতামত বলে কোনো কিছু থাকে না, এবং সবকিছুই হয়ে যায় শুধুমাত্র একটা গণভোট। এবং এই ধরনের পরিবর্তনটা আপনি তখন বুঝতে পারবেন যখন ঝগড়াগুলো কিভাবে বেড়েছে সেটা যদি আপনি একটু দেখেন টুইটারে গিয়ে। এবং 1978 সালে যখন লু ব্রিড সমালোচক রবার্ট ক্রাইসগাওকে অপমান করেছিলেন, তখন সেটা মজার এবং নির্ভেজাল আনন্দ হিসেবে অনেকে দেখেছিল, এবং একজন রক তারকা খামখেয়ালি আচরণ করছেন এই ব্যাপারটা সবার কাছে ভীষণ মজাদার বলে মনে হয়েছিল। কিন্তু 2016 সালে যখন গায়িকা সোলাঞ্জ মনে করিয়ে দেন যে একজন শ্বেতাঙ্গ সমালোচক তার পডকাস্টে কৃষ্ণাঙ্গ সঙ্গীত নিয়ে অসতর্ক মন্তব্য করেছেন, তিনি তাকে টুইট করে বলেন যে তার বাবাকে অ্যালাবামার নাগরিক অধিকার মিছিলে জলের তোড় দিয়ে ভিজিয়ে গরম রাস্তায় খালি পায়ে হাঁটতে বাধ্য করা হয়েছিল। এই ঝুঁকিটা এই ধরনের কথাবার্তা শোনার পরে ভীষণ বড় বলে মনে হয়, এবং এরপর থেকে সমালোচনা করার ঝুঁকিটা অনেক বেশি বড় হয়ে যায়, এবং সবার কাছে এই ব্যাপারটা মনে হতে শুরু করে যে যদি কেউ কোনো কিছু উপভোগ করে সেটা সমালোচনা করা একটা খারাপ আচরণ। এবং একটা জনপ্রিয় গান, একটা সুপার হিরো ছবি, একটা প্রেমের উপন্যাস সবকিছুই এর মধ্যে আলোচিত হতে পারে, এবং সেই ব্যাপারগুলোকে নিয়ে দ্বিমত প্রকাশ করা অশোভনীয় আচরণ। এবং এটাই ঠিক সেই কারণ যার জন্য এখন সবচেয়ে প্রভাবশালী সমালোচক আসলে কোনো লেখকই নন, এবং তিনি একজন যিনি ক্যামেরার সামনে কথা বলেন, অ্যান্থনি ফ্যান্টানো নিউরোড্রপ, যার 3 মিলিয়নেরও বেশি অনুসারী রয়েছে। ভক্তরা সবাই জানে যে তিনি যখন একটা লাল চেক শার্ট পরে ক্যামেরার সামনে আসেন তার অর্থ হলো গিয়ে যে তিনি কারো ব্যাপারে খানিকটা নিন্দা করবেন, তার ব্যাপারে চরম সমালোচনা করবেন। এবং 2010 সালে তিনি কানিয়ে ওয়েস্টের অ্যালবাম মাই বিউটিফুল ডার্ক টুইস্টেড ফ্যান্টাসি পর্যালোচনা করেন, এবং তিনি সঙ্গীতের প্রশংসা করেন বটে, তবে তার পাশাপাশি তিনি এই অভিযোগটাও করেন যে তার অনেক গানের কথা কানিয়ের নিজের অগোছালো ব্যক্তিগত জীবন নিয়ে। এবং যখন তিনি মন্তব্যটা করেন, যেহেতু আমি বাংলায় কথাটা বলছি, আমি অতটা নিন্দনীয়ভাবে কথাটা বলছি না, কিন্তু যখন উনি কথাটা বলেছিলেন সেটা ভয়ঙ্করভাবে নিন্দনীয় ছিল। আর তার পুরস্কার হিসেবে কানিয়ের ভক্তদের কাছ থেকে মাসের পর মাস গালাগালি পেতে হয়, এবং তার প্রচুর অনুসারীও বাড়তে শুরু করে এই সময়। ফ্যান্টানো ব্যক্তিগতভাবে আমি মনে করি যে একটা গুরুত্বপূর্ণ ব্যবসায়ী, এবং তার কাছে এটাই ঠিক সেই কারণ যার জন্য তিনি সৎ থাকতে পারেন, কারণ প্রকাশনাগুলোর কাছে তাকে কখনো জবাবদিহি করতে হয় না। তাহলে আমরা কি এটাই বিশ্বাস করবো যে আমরা এই জায়গাটা থেকে উঠে আসছি? হয়তো, কারণ কয়েকটা লক্ষণ দেখা যাচ্ছে, কিন্তু গত বছর এবং ভক্তদের
এবং সমালোচকদের ক্ষেত্রে আমি একটা জিনিস লক্ষ্য করেছি, যেটা হচ্ছে গিয়ে যে সাব্রিনা কার্পেন্টার, চ্যাপেল ব্রাউন এবং শার্লি XCX সৃজনশীল জনপ্রিয় সঙ্গীতের ধারাটাকে কিভাবে দেখা হচ্ছে, এবং একই সঙ্গে তারা স্পষ্টতই বুঝতে পেরেছিল যে কেটি পেরি অ্যালবাম 143 ছিল এই দশকের সবচেয়ে খারাপ পর্যালোচিত অ্যালবামগুলোর মধ্যে একটি। এই ব্যাপারটা খানিকটা আলোচিত হয়েছে নিউ ইয়র্ক ম্যাগাজিনের কলমে, এবং লিটল ওয়েইনের অ্যালবাম আমার মনে আছে যে এই একই ধরনের অভ্যর্থনা পেয়েছিল এই প্রকাশনা থেকে। এবং রোলিং স্টোন আবার তাদের তারকা ব্যবস্থা ফিরিয়ে আনছে, এবং আবারও টাইমসে ঘোষণা করা হয়েছে যে সাংস্কৃতিক আলোচনাগুলোকে তারা প্রথাগত পর্যালোচনার বাইরে নিয়ে যাচ্ছে। পিচফোর্ক খানিকটা পরিবর্তিত হয়ে নতুন করে আবার শুরু হয়েছে। আমরা সত্যি কেউ জানি না যে এই ব্যাপারটা কোন দিকে এগোচ্ছে, কিন্তু সঙ্গীতের ভক্ত হওয়া একটা আনন্দের বিষয়, কিন্তু এতে সত্যিকারের কথোপকথনের জায়গা থাকার কথা, ভিন্ন ভিন্ন রুচির জায়গা থাকার কথা, তোমার কাছে যেটা পছন্দের, আমার কাছে যেটা পছন্দের, আমাদের কাছে যেটা পছন্দের, এই ব্যাপারগুলোর বদলে একটা দলবাজির জায়গা তৈরি হয়েছে। এবং হয় তুমি পুরোপুরি ব্যাপারটার মধ্যে রয়েছো, নয় তুমি একজন দর্শক বা নিন্দু। আর সত্যি কথা বলতে, যদি তুমি একদম অন্ধ ঘৃণা এবং অন্যদিকে ফাঁকা প্রশংসার ব্যাপারটা একটুখানি পর্যালোচনা করো, তুমি দেখতে পাবে যে অ্যালগরিদমটা কিভাবে এই দুটো পক্ষকে পুরস্কৃত করেছে। এবং ব্যক্তিগত মতামত অনুসারে আমি বলবো যে এই দুটো মেরোই ভয়ঙ্করভাবে বিষাক্ত। আসলে যেটা আমরা হারিয়েছি সেটা হচ্ছে কি মাঝামাঝি থাকার জায়গাটা, যেখানে তুমি একদম শিল্পীকে ভালোবাসতে পারো এবং শুধুমাত্র বলতে পারো যে এই কাজটা আমার ভালো লাগেনি। সমালোচনা কখনো সঙ্গীত ভালোবাসার বিপরীত ধর্মী কাজ ছিল না। সত্যি কথা বলতে এটাই ছিল একমাত্র প্রমাণ যে আমরা সঙ্গীতকে এতটাই গুরুত্ব দিই যে সঙ্গীতের ব্যাপারে আমরা সত্যিকারের আলোচনা করতে পারি সৎভাবে। এই কারণেই হয়তো এক দশক মধু খাওয়ার পরে আমাদের এখন সবকিছু তেতো বলে মনে হচ্ছে।